প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার এবং সালাম জানিয়ে আরম্ভ করছি বরাক উপত্যকার জনপদ গড়ার তথ্য সমৃদ্ধ ইতিহাস ভিত্তিক গবেষণামূলক উপন্যাস মালিনী বিলের আখ্যান থেকে পাঠ। আজকের পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাছের রাজ পরিবার নিয়ে যে চক্রান্ত হয়েছিল তার প্রসঙ্গ রয়েছে। মালিনী ও সুরেশ্বর নিয়ে কবি পুরোহিতের ভুবনেশ্বর উদ্বেগ ও কবিপুরের ভুবনেশ্বর বাচস্পতির সঙ্গে রাজমাতা চন্দ্রবা দেবীর মতানৈক্য এই প্রসঙ্গে রয়েছে। দর্শককে একটু সূত্র ধরিয়ে দিতে কিছু প্রসঙ্গ তুলে ধরছি, কারণ অনেক দর্শক নতুন সাবস্ক্রাইব হয়েছেন। মালিনী বিলের মালিনী আখ্যান উপন্যাসে উত্তর পূর্বাঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, পরম্পরা, ঐতিহ্য বারবার নানা ঘটনাসূত্রে এসেছে। ডিমাসা রাজ পরিবারের উত্থান পতনের ভেতর দিয়ে এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটেছে। প্রজা সাধারণের ভেতর তাদের জীবন যাপনের প্রভাব পড়েছে। ডিমাসারা প্রথমে তাদের মাতৃধর্ম ছিল, পরবর্তী সময়ে তারা হিন্দু হয়ে যায়। তাদের আরাধ্য দেবী চণ্ডী, এই দেবী তাদের চিন্তা, মনন এবং সমস্ত কিছুতে প্রভাব বিস্তার করেছিল। মালিনী বিলের মালিনী আখ্যান উপন্যাসে তাদের কিংবদন্তি, মিথ, লোকায়ত জীবন যেমন রয়েছে, তেমনি তাদের পারিবারিক দ্বন্দ্ব, হিংস্রতা, ঈর্ষা, রাজনৈতিক ক্রূরতাও রয়েছে। তার পাশাপাশি মানবিক আবেদনে জাতপাত দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে এক সর্বকালীন সত্যের কথা প্রাধান্য পেয়েছে। ডিমাসা শব্দের অর্থ বৃহৎ নদীর সন্তান। মালিনী বিলের মালিনী আখ্যান উপন্যাস প্রধান চরিত্র রণচণ্ডী মন্দির পুরোহিত ও কবি ভুবনেশ্বর বাচস্পতি ভট্টাচার্যের জীবনযাপন, শাস্ত্রপাঠ ও পূজা ইত্যাদি মাধ্যমে এক উদার দৃষ্টিভঙ্গি উপস্থাপিত করা হয়েছে। এখানে বরাবক্র তথা বরাক নদীর কথাও বারবার এসেছে। আসলে সে সময়ে বরাক তথা বরাবক্র নদীর খেয়াঘাট ঘিরে ব্যবসা বাণিজ্য চলত। এটাই ছিল কাছের রাজ্য পরিবারের প্রধান কেন্দ্র। মাইবঙ্গে রাজমাতা চন্দ্রবা দেবীর স্বামী হেরাম্বসর তারমুদাস নারায়ণের মৃত্যুর পর রাজমাতা চন্দ্রবা দেবী খাসপুরে চলে আসেন। 9 বছরের বালক পুত্র সুদর্প নারায়ণকে কাছের রাজ্যের সিংহাসনে বসে রাজমাতা চন্দ্রবা দেবী মূলত রাজ্য শাসন করতেন। কাছের রাজ্যের ভেতরে মৃন্ময় শঙ্কর, সুবিনয়, গদাই প্রমুখরা বিদ্রোহের নানা ছক কষেছিল। নানা সংকটের ভেতর দিয়ে প্রচন্ড দক্ষতায় রাজমাতা চন্দ্রবা দেবী কাছের রাজ্য শাসন করেছিলেন। তার মন্ত্রীমহল ছাড়া ও প্রচন্ড বিশ্বস্ত প্রধান গুপ্তচর বিনেন্দ্র নিতাই মাঝি রয়েছে। তাম্রদাস দ্বিতীয় পত্নী সতীসাদী সন্তান সতীন কমলা দেবী তার তত্ত্বাবধায়ক ভগবতীকে নিয়ে অতিশালায় রয়েছেন। মালিনী বিলের মালিনী উপন্যাসে এই অঞ্চলের ব্যবসা, জনসাধারণ ও রাজ পরিবারের ধর্মকর্ম, জীবনযাপন, তাদের পরম্পরা, ঐতিহ্য রয়েছে। তেমনি তাদের কাছারি দণ্ডবিধি মতে কঠোর বিচার ব্যবস্থাও রয়েছে। কৈপুরের ভুবনেশ্বর বাচস্পতি সুরেশ্বরকে যাগযজ্ঞ পূজাপাঠে যেমন করেছেন জ্ঞানযোগী, তেমনি কামিনীর মেয়ে মালিনীকে তৈরি করেছেন সেবাধর্মে শিখে কর্মযোগী। মালিনী ভোরবেলা থেকে সন্ধ্যা আরতি পর্যন্ত সারাক্ষণ পূজার নানা কাজে ব্যস্ত থাকে। সন্ধে বেলায় আরতির সময় সুরেশ্বরের সঙ্গে একই সঙ্গীত গান গায়। কবি পুরোহিত ভুবনেশ্বরের হাতেই রাজমাতা চন্দ্রপ্রভা অনুরোধে নাজির সমৃদ্ধ ভুবনেশ্বর বাচস্পতি ভট্টাচার্য অনুবাদ করেন। এই পুঁথি পাঠ শুনতে রাজমাতা হেরাম্বসর সুদর্প নারায়ণ, রাজমাত্য মন্ত্রী, সেনাপতি সবাই রণচণ্ডী মন্দিরে আসেন এবং দেবী দর্শন করে পাঠ শুনে কৃতার্থবোধ করেন। রাজমাতা চন্দ্রবা দেবী ত্রিপুরা থেকে হাতির বৈদ্য গণেন্দ্রম কবিরাজ ছাড়াও ইম্ফল থেকে খণ্ডল কবিরাজ তম্বি সিং ও মণি সিংকে আমন্ত্রণ জানিয়ে এনেছেন। তাদের স্থায়ীভাবে বসবাস করার জন্য পাশকান্দি অঞ্চলের জমিদান ও ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। যুদ্ধবিদ্যা শিখতে গিয়ে 9 বছরের বালক রাজা হেরাম্বসর সূর্যপুর নারায়ণ ডান পা ও ডান হাত ভেঙে শয্যাগত। তার চিকিৎসা রয়েছে খণ্ডল কবিরাজ তম্বি সিং ও মণি সিং। পুপাড়া গ্রামে কালাজ্বর ও কলেরায় অনেক লোক মারা পড়েছে। রাজবতী
একা পেরে উঠতে পারছেন না, তিনি পুপাড়ায় গিয়ে তাদের আত্মবিশ্বাসের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাটি করেছেন। বড় বক্রতা বরাক নদীতে বন্যার অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, তাই তার জন্য কিছু ব্যবস্থা করতে তিনি আগ্রহী। এইসব নানা কারণে কাছাড়ি রাজ্যের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি ছাড়াও মন্ত্রী পরিষদ, আমাত্য সেনাপতি, নগরপাল নিয়ে তিনি আগামী সোমবার বিশেষ সভার আহ্বান করেছেন। তার দায়িত্ব দিয়েছেন বিনয়েন্দ্রকে। মালিনী ও সুরেশ্বরকে নিয়ে অভিজাত কর্মচারীরা তার কাছে অভিযোগ করেছেন। এ ব্যাপার ঋষি কল্পকবি ভুবনেশ্বর পার্শ্বপতির সঙ্গে তার তিক্ততা হয়ে গেছে। আমি তাহলে মূল উপন্যাস পাঠে চলে আসছি। তাহলে মালিনী বিলের আখ্যান উপন্যাস পাঠ আরম্ভ করছি। আপনি যে অভিযোগ এনেছেন মালিনী ও সুরেশ্বর একই সঙ্গে চলাফেরা করে তা সত্যি, এটাই হয়তো রণচণ্ডীর নির্দেশ। আপনি কি জানেন, গেলকাল নগরপাল পুবপাড়া গ্রামে যাওয়ার পথে দুপুরবেলা ঘোড়া থেকে বসে একেবারে বিনা কারণে চাবুক দিয়ে মেরেছে এবং পদাঘাত করেছে। সে তো মালিনীকে করেনি, করেছে আমাকে, আমার চিন্তা, মনন, দর্শনকে। আমি কাউকে অভিযোগ করিনি, কেবল রণচণ্ডী দেবীর কাছে আমি প্রার্থনা করেছি। রাজমাতা তখন বললেন, আমি সব বুঝতে পেরেছি। আপনার কাছে সুরেশ্বর পুত্র স্নেহে ও মালিনী কন্যা স্নেহে বেড়ে উঠেছে, তাই অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারছেন না। সমাজ ব্যবস্থা বড় কঠিন, আর রাজ্য শাসন আরও জটিল। নানান ধরনের লোকেরা বৈচিত্র্যময় অভিসন্ধি নিয়ে ঘোরাফেরা করে। অনেক সময় অনিচ্ছায়ও আমাদের সময়ের গেরাটবে চুপ থাকতে হয়। তাই মালিনী ও সুরেশ্বরের সদ্ভাবনা থাকলেও তাদের ঘিরে যখন গুঞ্জন উঠেছে, তখন তাদের সংযত থাকতে বলুন। নতুবা আমি অসহায় কাছাড়ি রাজ্যের দণ্ডবিধি মতে তাদেরও বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ বিদ্রোহীরা বারংবার এই কথাটি বলে চারদিকে চাউর করছে, ব্রাহ্মণের একাসনে একাকিটি শূদ্র বসে, তবে তার কোটিদের চিহ্নিত করে তাকে রাজ থেকে দূর করে দিতে হবে, অথবা তার নিতম্বের মাংস ছেদন করতে হয়। এই প্রসঙ্গটি উপন্যাসের প্রাসঙ্গিকভাবে এসেছে, এটা মেনেছি আমি। হিড়ম্ব রাজ্য দণ্ডবিধি এবং হিড়ম্ব রাজ্যের ইন্দ্রাণী বিধি পদ্মনাথ বিদ্যা বিনোদ সম্পাদিত গ্রন্থ থেকে। সেই গ্রন্থে পৃষ্ঠা 25-এ রয়েছে। আবার বলছি, হিড়ম্ব রাজ্য দণ্ডবিধি, হিড়ম্ব রাজ্যের ইন্দ্রাণ বিধি পদ্মনাথ বিদ্যা বিনোদ সম্পাদিত গ্রন্থ থেকে এনেছি। সেখানে সংস্কৃতে একটা শ্লোক রয়েছে, তার বাংলা ভাষণে আমি উপন্যাসে প্রাসঙ্গিকভাবে এনেছি। রাজমাতা এই কথা ভুবনেশ্বর বাচস্পতির উদ্দেশ্যে বলেই পালকিতে উঠতে মন্দির থেকে বের হলেন। সেই সময় কয়েকজন লোক নগরপালকে দরদরি করে রণচণ্ডী মন্দিরে নিয়ে এলেন। রাজমাতা চলে গেছেন। কৈপুরের ভুবনেশ্বর বাচস্পতি তার বিশ্রাম কক্ষে বিষণ্ণ মন নিয়ে বসে আছেন। দুপুরের ঠাঁটা রৌদ্রের নিস্তব্ধতা ভেঙে একটা ডাহুক পাখি কেবল ডাকছিল। সেই সময় রণচণ্ডী মন্দিরের সিঁড়িতে মাথা ঠুকে চিৎকার করে কাঁদছিল এক নারী। পাশে মন্দিরের মেঝেতে শোয়ানো হয়েছে এক নগরপালকে। দাম্ভিকতায় মানুষকে মানুষ ভাবত না। অসুরের তামসিক সব গুণ ছিল তা যার শরীরে। সে গেল কাল মালিনীকে চাবুক দিয়ে অত্যাচার করেছে, পদাঘাত করেছে। সেই আজ রণচণ্ডী মন্দিরে অসহায় অসুস্থ হয়ে শুয়ে আছে। যে পা দিয়ে পদাঘাত করেছিল সেই পাটা প্রজ্ঞাঘাতে অনড় অচল। যে হাত দিয়ে চাবুক কষেছিল সেই হাত আজ নাড়তে পারে না। আসলে দেবী রণচণ্ডী তার বিচার করেছেন। কৈপুরের ভুবনের বাচস্পতি ধ্যানে তার সন্তানের রণচণ্ডীর আশ্রিতা সেবায়তের বিচার চেয়েছিলেন। সেই বিচার তাৎক্ষণিকভাবে ঘটে গেছে। তাই আজ নগরপালের স্ত্রী আরতি ও মণিময়রা তাদের বাবাকে নিয়ে এসেছে। দেবী রণচণ্ডী যদি ক্ষমা করেন, তাই মাথা ঠুকে ঠুকে সিঁড়িতে কাঁদছে তারা। এই কান্নার শব্দ শুনে ভুবনের বাচস্পতি খড়ামের শব্দ তুলে বিশ্রাম কক্ষ থেকে রণচণ্ডী মন্দিরের দিকে আসতে লাগলেন। ভুবনের বাচস্পতিকে দেখেই নগরপালের স্ত্রী আরতি তার পায়ে জড়িয়ে ধরে বল, ঠাকুর কর্তা, আমাদের ক্ষমা করুন, আমার স্বামীকে বাঁচান। আমার স্বামীর মতিভ্রম হয়েছিল, তাকে রক্ষা করুন।
কবি পুরোহিত ভুবনেশ্বর বাসুদেব বলেন, আমি রক্ষা করা কেউ নই, দেবীর কাছে প্রার্থনা করো, তিনি যদি ক্ষমা করেন। কৃতকর্মের জন্য যার যে ভোগ দশা ভুক্তি হবে, এটাই যে নিয়তি, ঈশ্বরের বিচার বড় করুন। রাজমাতা চন্দ্রবা দেবী আজ যে সুরে কৈপুরের ভুবনেশ্বর বাসুপতির সঙ্গে কথা বলেছেন, কোনোদিন এবার তিনি কথা বলেননি। ভুবনের বাসুপতি অনেক ইতিহাসের ঘটনার সাক্ষী হয়ে রয়েছেন। তিনি কাছে রাজ পরিবারের এক হৈতিষ্ঠীজন, নানা সংকটের সময় তার পরামর্শ অনেক কাজে লেগেছে। হিরেমশাই সুরদেব নারায়ণ বয়স যখন 5 বছর কাছে রাজ্যের মঙ্গল কামনায় রাজমাতা নরবলি মানুষ করেছিলেন, সেই মর্মে রাজকর্মচারীকে একজন সুপুরুষ ধরে আনার জন্য নির্দেশও দিয়েছিলেন। রাজকর্মচারীরা কোথাও নিখুঁত সুপুরুষ না পেয়ে কৈপুরোহিত ভুবনের বাসুপতিকে তার লগুন ছিঁড়ে ধরে নিয়ে এসেছিল। সে সময় সাহায্য মহাষ্টমীতে কাজের রাজ্যে নরবলি দেওয়ার প্রথা ছিল, যেখানে ভুবনের বাসুপতিকে প্রকোষ্ঠে রাখা হয়েছিল। তারই পাশে ভাগবত পাঠ কুলুগুলু করেছিলেন। পাঠ শুদ্ধ অংশের ব্যাখ্যা শুনে হু হু ধ্বনি উচ্চারণ করেছিলেন। রাজমাতা প্রকোষ্ঠে রাখা বন্দির দিবির উচ্চারণ শুনে আশ্চর্য হয়েছিলেন এবং তাৎপর্য জানতে চাইলেন। কৈপুরোহিত ভুবনেশ্বর তার যে উপবিত রাজকর্মচারীরা ছিঁড়ে ফেলেছে তা মুখের ইশারায় বুঝিয়ে দিয়েছিলেন। তৎক্ষণাৎ তাকে ধর্মাধ্যক্ষের সাহায্যে উপবিত পড়ানো হলো এবং তিনি একটি সংস্কৃত শ্লোক উচ্চারণ করলেন। তার পাণ্ডিত্যের পরিচয় পেয়ে রাজমাতা চন্দ্রবা দেবী তাকে কাছারাজ্যের রাজ কবি ও পুরোহিতে সম্মানিত করলেন। তারই অনুরোধে বৃহদারণ্য নারদীয় পুরাণের অনুবাদ নারদীয় সমৃত কাজে হাত দিলেন। এই অংশে প্রসঙ্গ সূত্রটি আমি এনেছি। নারদীয় সমৃত অনুবাদক ভুবনের বাসুপতি, ভূমিকা অমলেন্দ্র ভট্টাচার্য গ্রন্থে রয়েছে। আবার বলছি, প্রসঙ্গ সূত্র নারদীয় সমৃত অনুবাদক ভুবনের বাসুপতি, ভূমিকা অমলেন্দ্র ভট্টাচার্য। তাই আজ মালিনী ও সুরেশ নিয়ে যে তিক্ততা সৃষ্টি হয়েছে, ভাবলেও তার মন খারাপ হয়ে যায়। সেই ঘটনা থেকে আজ অবধি কাছারি রাজ পরিবারের রচণ্ডী মন্দিরে আর নরবলি হয়নি। কবি পুরোহিত ভুবনেশ্বর বাসুপতি নিজের জন্য কিছু করেন না, সর্বত্যাগী, মানুষের কল্যাণে যা সর্বক্ষণ ধ্যান জ্ঞান। রঞ্জন দেবীর একনিষ্ঠ পূজারী, প্রজাসাধারণ ও রাজ অমাত্য সবার প্রিয়জন। তাকে আজ প্রয়োজনের খাতিরে সামাজিক চাপে অনেক তিক্ত কথা বলতে হয়েছে। সন্ধ্যা গড়িয়ে গেছে, দাস দাসীরা প্রতি করে চর্বির বাতি জ্বালিয়ে দিয়ে গেছে। রাজমাতা হাঁটতে হাঁটতে অন্দর মহলের যেখানে সুদর্প অসুস্থ হয়ে শুইয়া রয়েছে সেই ঘরে গেলেন। ময়ের পুচ্ছ পাখা দিয়ে 2জন দাসী সুদর্প নারায়ণকে বাতাস করছিল। রাজমাতাকে দেখেই তারা বলল, প্রণাম নেবেন রাজমাতা, কাছারাজ্যের জয় হোক। তিনি প্রত্যুত্তরে বলেন, তোমাদের কল্যাণ হোক। সুদর্পকে জিজ্ঞেস করলেন, বাবা সুদর্প, তোমার শরীরের ব্যথা কি কমেছে? আগে থেকে কি ভালো তুমি? সুদর্প নারায়ণ বলল, এখন অনেকটা ভালো। আমি এখন বসতে পারি, কুড়িয়ে কুড়িয়ে বাথরুমেও যেতে পারি। খণ্ডল কবিরাজ মণি সিং ও তম্বি সিংকে প্রতিদিন সকালবেলা বিনয়নে নিয়ে আসে। তারাই খুবই যত্ন করছে। কবিরাজ মণি সিং ও তম্বি সিং দুজনেই বলছে, মাসখানেকের ভেতর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। রাজমাতা চন্দ্রবা দেবী রণচণ্ডী দেবীকে ভেতরে ভেতরে শতকোটি প্রণাম করতে করতে সুদর্প নারায়ণের ঘর থেকে বের হয়ে এলেন। বেশ রাত্রি হয়ে গেছে। রাজমাতার পাহাড়া তোনায়া হয়তো রাত্রি খাওয়ার জন্য খোঁজখবর করবে। মা রণচণ্ডী যেন সুদর্প নারায়ণকে রক্ষা করেন। ভাবতে ভাবতে তিনি তার ঘরের দিকে আসতে লাগলেন। রাজমাতাকে তোনায় বলেছে, দুপুরবেলা সুদর্প নারায়ণকে দেখতে কাছে রাজ্যের দ্বিতীয় রানী কমলা দেবী ও তার তত্ত্বাবধায়ক ভগবতী এসেছিল। সুদর্প নারায়ণ খুব ভালো ব্যবহার করেছে। কমলা দেবীকে সুনামা বলে ডাকে। কমলা দেবী অনেক ফলমূল নিয়ে এসেছিলেন। সুদর্প নারায়ণ কমলা দেবীকে বলেছিল, সুনামা, আপনি রাজ অন্তপুরে থেকে যান। তখন কমলা দেবী বলেন, অতিথিশালায় মহেন্দ্র আমাকে খুবই যত্ন করছে, তার মেয়ে উর্মিও আমার খুবই খেয়াল রাখছে। তাছাড়া প্রতিদিন রণচণ্ডী মন্দিরে পূজা পাঠও শুনতে আমার ভালো লাগে। সন্ধেবেলা আরতি আমার মনে প্রশান্তি দিয়ে যায়। আমি খুবই ভালো আছি সেখানে।
যদি কোনো কষ্ট হয় তবে তোমাদের বলবো। এই বলে কাছের রাজ্যে দ্বিতীয় রানী কমলা দেবী ভগবতীকে নিয়ে চলে যান। তখন রাজমাতা চন্দ্রবা দেবী অন্দরমহলে ছিলেন না, তিনি পালকি করে পুবপাড়া গ্রামে গিয়েছিলেন। সেখানে অবস্থা খুবই খারাপ, অসংখ্য লোক মারা পড়েছে, অনেক লোক রোগে শুকিয়ে আক্রান্ত, রাজবুদ্ধি একা পেরে উঠতে পারছেন না। এই দুসময় প্রজা সাধারণের কাছে যাওয়া তার প্রয়োজন। অনেক গ্রামবাসী ভয়ে গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে। কালাজ্বর ও কলেরা সংক্রামক, তাদের জন্য তৈরি করা দিঘিটির জল যেন দূষিত না হয় সেই জন্য তিনি কড়া পাহারা লোক রেখেছেন, কারণ জল থেকে সমস্ত কিছু সংক্রামিত হচ্ছে। বড়বক্র নদীর জলে মৃতদেহগুলো ভাসিয়ে দেওয়া হচ্ছে, ওই মৃতদেহ যেন মাটিতে কবর দিয়ে কিংবা জ্বালিয়ে দেওয়া হয় তার জন্য তিনি কড়া আদেশ জারি করেছেন। বয়ে জনসংখ্যা কমে যাচ্ছে, এই সংকট মোকাবেলায় তিনি গিয়েছিলেন দুপুরবেলা পুবপাড়া গ্রামে। আজ এই পর্যন্তই। প্রতিটি পর্বে রয়েছে তথ্য। আমি অনেক বই ঘেটে অনেকের সঙ্গে আলোচনা করে এই উপন্যাসটি লিখেছি। এই উপন্যাস লিখতে আমার প্রায় 7 বছর সময় লেগেছিল, অনেক তথ্য সংগ্রহ করতে। 2 বছরের অধিক সময় শিলচর জনপ্রিয় দৈনিক প্রান্তজ্যোতিতে প্রকাশিত হয়েছিল। প্রকাশের সঙ্গে সঙ্গেই বুদ্ধিক মহলে সমাদৃত হয় এবং অনেকে গ্রন্থ আকারে বইটি চেয়েছিলেন। পরবর্তী সময়ে নতুন দিগন্ত প্রকাশনী গ্রন্থিত আকারে বইটি প্রকাশ করে। ইয়াসমিন নিহার তার গবেষণায় এই বইকে কেন্দ্র করেই করেছেন। তাহলে আজ শেষ করছি। আগামী পর্বে আপনারা দেখবেন আরও রোমাঞ্চকর তথ্য এবং ঘটনা নিয়ে। বরাক উপত্যকা নিয়ে যদি গবেষণা করতে হয় অবশ্যই বইটি পড়তে হবে। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি রয়েছে, উপস্থাপনা অনেক খামতি রয়েছে, তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠানটি দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন। আমাদের কবিতা উৎসব এডুকেশন মূলত কবিতা চ্যানেল, তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। দেখতে থাকুন, ভালো লাগবে। নমস্কার।